হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বেঙ্গল কাপ আকাশ। তো আজকে আমাদের ইতিহাসের অর্জুন সিরিজের পরবর্তী ক্লাস। তো আজকে আমরা সমগ্র যে প্রাচীন ভারত আমি পড়ালাম তোমাদের, তা পুরো এই ভিডিওর মাধ্যমে আমি পুরো প্রাচীন ভারত আজকে কভার করাবো এমসিকিউ ফরম্যাটে। তো যাতে তোমরা যে এতদিন ধরে যে পড়লে প্রাচীন ভারতের ইতিহাস, সেটা একটা রিভিউ হয়ে যায় এবং পুরো সম্পূর্ণভাবে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস কমপ্লিট হয়ে যায়। তো আজকে এই ভিডিওই প্রাচীন ভারতের ইতিহাস আমাদের শেষ হয়ে যাবে। এর পরবর্তী ভিডিও আমাদের মধ্য ভারতের ইতিহাস আসবে। এই ভিডিওটি ভালো করে দেখো এবং এই ভিডিও দেখার আগে আমার আগের ভিডিওগুলি এই অর্জুন সিরিজের ইতিহাসের দেখে নিও, তাহলে ভালোভাবে তোমরা বুঝতে পারবে ডেসক্রিপটিভভাবে। আর এটা যেহেতু এটা অনলাইনারভাবে আমি পড়াবো, অনলাইনারভাবে, তো তোমরা আগের ভিডিও দেখলে ভালোভাবে ডেসক্রিপটিভভাবে পড়া হয়ে গেলো। আর আজকে ভিডিও দেখলে পুরো 100% প্রাচীন ভারত ইতিহাস কমপ্লিট হয়ে গেল। আমি চেষ্টা করছি সেভাবেই যাতে ভালো কোয়ালিটির কন্টেন্ট তোমরা পাও ইউটিউবে। তো আজকে পুরো প্রাচীন ভারত ইতিহাস আমরা কমপ্লিট করবো ভিডিওতে, একটু বড়ো হবে ভিডিওটা। আর যারা প্রথমে এই ভিডিওটি দেখছো, এই ভিডিওটি মন দিয়ে দেখো, এটা থেকেই পিআরবিতে কোশ্চেন এসে যেতে পারে, কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তো যারা অনেক আছে অলস, তা দেখতে চায় না, এমসিকিউ চাই, এমসিকিউ, তারা আমার এই ভিডিওটা দেখো, এতে তোমাদের প্রাচীন ভারত ইতিহাস পুরো কমপ্লিট হয়ে যাবে। তো শুরু করা যাক আজকে প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন। পুরো আমি একদম বৈদিক সভ্যতা থেকে আমাদের দক্ষিণ ভারত ইতিহাস পর্যন্ত পুরো রেখেছি পরপর। ইতিহাসের মূল ভিত্তি হলো ভৌগোলিক পরিবেশ, প্রাকৃতিক, আর যেগুলো গুরুত্বপূর্ণ আমি বলে দেবো, সেগুলো তোমরা নোট করে নেবা একটু, সেগুলো আরও গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক বৈচিত্র্যের বিভিন্নতা অনুসারে ভারতবর্ষকে 5টি অঞ্চলে ভাগ করা হয়ে থাকে। ঐতিহাসিক ভিএন স্মিথ ভারতবর্ষকে নৃতত্বের জাদুঘর বলে উল্লেখ করেছেন। ডবল স্টার কোশ্চেন, তাহলে ভারতবর্ষকে কে নৃতত্বের জাদুঘর বলেছেন? ভিনসেন্ট স্মিথ। জনতত্ত্বের ভিত্তিতে ভারতবাসীকে 6টি শাখায় ভাগ করা যায়। ভারতবর্ষ নামের উৎপত্তি প্রাচীন ভারতে ভারত নামে এক রাজার নাম অনুসারে। প্রাচীন ভারতবর্ষে একমাত্র ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী। কার লেখা? এটি কলহনের লেখা। রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের। পরে লিখে দিচ্ছি, আমি সব লিখে দিচ্ছি, এগুলো গুরুত্বপূর্ণ, আমি কিছু বাদ দিইনি। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, সমগ্র ইউটিউবে এত সুন্দর কন্টেন্ট তোমরা কোথাও খুঁজে পাবা না। ভিডিওটা শেয়ার করো বন্ধুদের বেশি করে, যাতে সবাই ভালোভাবে পড়তে পারে। তাই রাজতরঙ্গিনী রচয়িতা কলহন, খুব গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষা আসে। রাজতরঙ্গিনীতে প্রাচীন কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে। প্রত্নতাত্ত্বিক জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাথর উদ্ধার করেন। তাহলে অশোকের শিলালিপি, বিশেষ করে ব্রাহ্মী স্ক্রিপ্ট, কে পাথর উদ্ধার করে? জেমস প্রিন্সেপ। কত সালে? এটি কমেন্ট করবে। এলাহাবাদ প্রশস্তি কবি হরিসেন রচনা করেন। এলাহাবাদ প্রশস্তি নামক অনুশাসনের সম্রাট সমুদ্রগুপ্তের প্রশস্তি আছে। তাহলে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন। তিনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। আইহোল প্রশস্তি কবি রবিকীর্তি রচনা করেন। আইহোল প্রশস্তি নামক অনুশাসনে চালুক্যরা দ্বিতীয় পুলকেশীর প্রস্তুতি আছে। এর মানে হলো এই আইহোল শিলালিপি থেকে কার কথা জানা যায়? দ্বিতীয় পুলকেশীর কথা জানা যায়। কার লেখা? রবিকীর্তি। অস্ত্রশাস্ত্র রচনা করে কৌটিল্য, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অস্ত্রশাস্ত্র রচনা করেন কে? কৌটিল্য। কৌটিল্যের অপর নাম কি? বিষ্ণুগুপ্ত। হর্ষচরিত রচনা করেন কবি বাণভট্ট। তো বাণভট্টের রচনা কি? হর্ষচরিত। কার সম্বন্ধে জানা যায়? হর্ষবর্ধন, রাজা হর্ষবর্ধনের সম্বন্ধে জানা যায়। রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী। এই কোশ্চেনটা বারবার আসে, তোমাদের এটা লিখে দিলে আমার ভালো হতো। রামচরিতের রচনা করেন সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস কার লেখা? তুলসী দাস। তোমরা নোটে লিখে রাখবা যে রামচরিত সন্ধ্যাকর নন্দী আর রামচরিত মানস তুলসী দাস। খুব কনফিউশন, এবং পরীক্ষায় কিন্তু দুটোই অপশানে থাকবে, সন্ধ্যাকর নন্দীও থাকবে, তুলসী দাস থাকবে। তোমরা দেখবা যদি জিজ্ঞাসা করে খালি রামচরিত, তাহলে অ্যান্সার হবে সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস কার লেখা? তুলসী দাসের লেখা। বিক্রম দেব চরিতের রচয়িতা হলো কবি বিলহন। ইন্ডিকা গ্রন্থ রচনা করেন মেগাস্থিনিস। চন্দ্রগুপ্তের রাজত্বকালে মেগাস্থিনিস এসেছিলেন সেলুকাসের দূত হিসাবে, তিনি রচনা করেন ইন্ডিকা। ইন্ডিকায় চন্দ্রগুপ্ত মৌর্যের পৌর শাসন ব্যবস্থা, অর্থাৎ প্রশাসনিক শাসন ব্যবস্থা এবং পৌর শাসন ব্যবস্থা সম্বন্ধে জানা যায়। এবং সেকালে সমাজ কটি ভাগে ভাগ ছিল কর্ম অনুযায়ী, সেটাও জানা যায়। আল বিরুনি ভারত সম্বন্ধে যে গ্রন্থ রচনা করেন সেটির নাম তাওকিক হিন্দ
বা কিতাবুল হিন্দ। তা আলবেনীয় লেখা দুটি বই তাহকিক ই হিন্দ আর কিতাব উল হিন্দ। হস্তিগুম্ফা লিপি কলিঙ্গরাজ খারবেলের আমলে। তা হস্তিগুম্ফা লিপি কার আমলে? খারবেলের আমলে। জুনাগড় শিলালিপি থেকে শকরাজ রুদ্রদমনের কীর্তি কথা জানা যায়। জুনাগড় শিলালিপি সম্বন্ধে কার কোন রাজার কথা জানা যায়? শকরাজ রুদ্রদমন। নাসিক শিলালিপি সাতভন রাজা গৌতমীপুত্র সাতকর্ণী। তো নাসিক শিলালিপি সাতভন রাজা নাসিক প্রশস্তি কার লেখা? গৌতম বলেশ্রীর লেখা। গৌতমীপুত্র সাতকর্ণীর মা গৌতম বলেশ্রী নাসিক প্রশস্তি লিখে রচনা করেন এবং এটি কার সম্বন্ধে? তার পুত্র অর্থাৎ গৌতমীপুত্র সাতকর্ণীর সম্বন্ধে লেখা। এটি রচনা করেন গৌতম বলশ্রী। কে ছিলেন? এই সাতকর্ণীর মাতা। সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম যে ধাতুটি ব্যবহার করেন তার নাম তামা। লোহার ব্যবহার কিন্তু প্রথমে করে না। হরপ্পা সভ্যতার মানুষরা কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহার ব্যবহার জানতো না। কিসের ব্যবহার জানতো? তামার ব্যবহার জানতো। সভ্যতা কারণে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল। এগুলো পড়িয়েছি সব। ভিডিও না দেখলে সবাই প্রথম থেকে এই সিরিজটি কমপ্লিট করো, তাহলে তোমরা স্ট্রং হবে বেশ। তো সভ্যতা অগ্রগতি মানুষের সর্বপ্রথম যে ধাতুটি ব্যবহার করেন সেটা কি? তামা। ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। 1922 খ্রিস্টাব্দে প্রথম মহেঞ্জোদারো নিদর্শন আবিষ্কৃত হয়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রথম মহেঞ্জোদারো ভারতের প্রাচীনতম সভ্যতা আবিষ্কার করেন 1922 রাখালদাস বন্দ্যোপাধ্যায় কী আবিষ্কার? মহেঞ্জোদারো। ব্যাস। হরপ্পা খনন কার্য দয়ারাম সাহানি প্রথম পরিচালিত। দয়ারাম সাহানি কী আবিষ্কার? হরপ্পা সভ্যতা নগরকেন্দ্রিক সভ্যতা। হরপ্পা সভ্যতা এবং সিন্ধু সভ্যতা ছিলেন আমাদের কি? নগরকেন্দ্রিক সভ্যতা। সিন্ধু উপত্যকা লোহার প্রচলন ছিল না। লিখে দিয়েছে সিন্ধু উপত্যকায় লোহার প্রচলন ছিল না। হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাহিত করতো অর্থাৎ সমাধি করত। আর্যদের প্রধান বাহন ছিল কি? ঘোড়া। আর্যরা খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 অব্দের মধ্যে ভারতে আসে। পরবর্তীতে আমাদের পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি? পরীক্ষা এসেছে ঋগ্বেদ। আর্যদের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ। আর্যদের প্রধান ধর্মগ্রন্থ বেদ। বেদকে শ্রুতি নামে পরিচিত। বেদের শেষ ভাগ বা বেদান্ত উপনিষদ বলে। বেদান্তকে, তো বেদের শেষ ভাগকে আমরা কি বলি? বেদান্ত বা উপনিষদ বলে। বেদের শেষ ভাগ বা বেদান্তকে উপনিষদ বলে। হয়ে গেল। আর্য পরিবারের প্রধান বা কর্তাকে বলে তো ছিলেন পিতা। আর্য পরিবারের সহধর্মিণীকে জায়া বলা হতো। আর্য যে সভ্যতা আমাদের পরবর্তী বৈদিক যুগ এবং ঋগ্বৈদিক যুগে আমরা আস্তে আস্তে দেখি, আগের ভিডিও আলোচনা করছি যে এটা পিতৃতান্ত্রিক হয়ে পড়ে। আর্যদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ ও পশুপালন। এগ্রিকালচার ছিল ওদের। আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম মনা এবং নিষ্কা। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এসেছে। আর্যদের বিনোদনের পথ ছিল দুটো। প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিণী। খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন আর্য রাজা সভা সমিতি নামে দুটি জনপরিষদের সাহায্যে রাজ্য পরিচালনা করতেন। তাহলে সভা এবং সমিতি ছিল। এই সম্বন্ধে আমার বিস্তারিত সব আলোচনা আছে ভিডিওটি। পরপর দেখো, তোমরা সব বুঝে যাবা। আগের ভিডিওগুলো দেখে নেবা তোমরা যদি বুঝতে না পারো। আর্যরা ভারতবর্ষের লৌহ যুগের সূত্রপাত করে। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। শেষ জৈন তীর্থঙ্করের নাম বর্ধমানে মহাবীর। মহাবীর জৈনদের 24তম তীর্থঙ্কর ছিলেন। জৈনদের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ। এমবেল কি? কমেন্ট করবা। জৈনদের প্রধান প্রবর্তক হলেন বর্ধমানের মহাবীর। জৈন ধর্মের প্রধান প্রবর্তক। জৈন ধর্মের অর্থ রাগজয়ী বা জিতেন্দ্রীয়। জৈন ধর্মের অর্থ এটা। জৈন বলা হয় মহাবীরের ধর্মাবলম্বীদের। তা বোঝা গেল। তীর্থঙ্কর বলা হয় জৈনদের মহাপুরুষদের। আফতার বা তীর্থঙ্কর কাকে বলি? আমরা যেমন গুরু আমাদের যে হিন্দু ধর্মে গুরুদেব বলি, তেমন জৈন ধর্মে যারা ধর্মপ্রচার করে বা গুরুদেব ছিল তাদেরকে বলা হতো তীর্থঙ্কর। কটা তীর্থঙ্কর ছিল? 24টা। তার মধ্যে প্রথম 23 এবং 24 নম্বরটা আমাদের গুরুত্বপূর্ণ। সব পড়েছি এগুলো। মহাবীরের দেহত্যাগ করেন বিহারের পাবা নামক স্থানে। পাওয়া না, এটা পাবা হবে। বিহারের পাবা নামক স্থানে। জৈনদের একটি প্রধান ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ। কী ভাষায়? প্রাকৃত ভাষায়। জৈনরা শ্বেতাম্বর দিগম্বর সম্প্রদায় বিভক্ত হয়েছিলেন। কোন সম্মেলনে? সব পড়েছি। গৌতম বুদ্ধ কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। এই কোশ্চেনটা এসে গেছে। তাই গৌতম বুদ্ধের জন্মস্থান কি? লুম্বিনীতে। গৌতম বুদ্ধের গৃহত্যাগে বৌদ্ধ শাস্ত্রে মহাবীর নিষ্ক্রমণ বলা হয়েছে। গৃহত্যাগ করেছেন, তাকে বাড়ি থেকে যে সাধু হওয়ার জন্য বা জ্ঞান লাভ বা নির্বাণ লাভের জন্য তিনি এনলাইটমেন্ট লাভের জন্য তিনি বেরিয়েছিলেন, এই ঘটনাকে জৈন ধর্ম বৌদ্ধ ধর্মে বলা হয় মহাবীর নিষ্ক্রমণ। বুদ্ধদেব যে স্থানটি সিদ্ধিলাভ করেন সেটি বর্তমানে বুদ্ধগয়া। বুদ্ধের দেহত্যাগ
মহাপরিনির্বাণ বলে। গৌতম বুদ্ধ যে মারা যান সেই ঘটনাকে বৌদ্ধ ধর্মে মহাপরিনির্বাণ বলা হয়। বুদ্ধদেব মহাপরিনির্বাণ লাভ করেন বর্তমান উত্তরপ্রদেশ গোরখপুর জেলার কুশীনগর 80 বছর বয়সে। কুশীনগর গ্রামে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার। কত বছর বয়সে? 80 বছর বয়সে মারা যান। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থর নাম ত্রিপিটক। কী ভাষায়? পালি ভাষায়। পরে লেখা। বুদ্ধের জন্মের কার্যাবলী যে গ্রন্থ রচনা করেছিলেন জাতক। বৌদ্ধরা মহাযান এবং হিনযান সম্প্রদায়ে বিভক্ত হয়েছিলেন। কোন বৌদ্ধ সম্মেলন? কমেন্ট করবা। মগধের সিংহাসন হর্যঙ্গ বংশের প্রতিষ্ঠা ছিলেন বিম্বিসার। তো হর্যঙ্গ বংশের প্রতিষ্ঠাকে বিম্বিসার। মগধের রাজা বিম্বিসারের উপাধি ছিল সৈনিক, অজস্রত্রী উপাধি ছিল কুনিক। এটা আমি একটু স্পিডে বলছি কারণ এটা আমাদের রিভিশন চলছে। যারা এতদিন কষ্ট করে ভিডিওগুলো দেখেছে পরপর আমার, তারা বুঝতে পারছে এটা কী কাজের, এই ভিডিওটা কী কাজের মানে ভিডিও আমি বানাচ্ছি। তো এটা কিসের জন্য বানাচ্ছি? এটা হলো যারা পুরো পড়েছে ডেসক্রিপটিভ ওয়ে, তারা পুরো যাতে মাইন্ড এটা ম্যাপ হয়ে যায় প্রাচীন ভারতে যে কী কী গুরুত্বপূর্ণ এবং রিভিশন হয়ে যায়। মূলত রিভিশনে এই ক্লাস করাচ্ছি আমি। তো এই ভিডিওটা খালি প্রথমে তোমরা যদি দেখো তাহলে ভুল করছো। তোমরা আগের ভিডিওগুলো দেখো, দেখার পর এগুলো দেখো। তো পরে শুরু করি। পাটলিপুত্র নগরী স্থাপন করেন উদয়ী। নন্দবংশ প্রতিষ্ঠা করেন মহাপদ্ম ধননন্দ বংশের শেষ রাজা। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন মগধের সিংহাসনে ধননন্দ রাজত্ব করেছিলেন। ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্যের মগধের সিংহাসনে দখল করেন। চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দের সিংহাসনে বসেন। চন্দ্রগুপ্ত মৌর্য রাজত্বকালে মেগাস্তিনি এদেশে আসেন। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্মে দীক্ষা গ্রহণ করেন। বিন্দুসার অমৃতকার উপাধি নেন। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক 273 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন। 269 খ্রিস্টপূর্বাব্দে অশোকের রাজ্য অভিষেক হয়। সম্রাট অশোক প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন। সম্রাট অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র। বৌদ্ধ ভিক্ষু উপগুপ্তের কাছে অশোক বৌদ্ধ ধর্ম দীক্ষা নেন। মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথ। শুঙ্গ বংশের প্রতিষ্ঠা পুষ্যমিত্র শুঙ্গ। ভারতবর্ষের সর্বপ্রথম পার্শ্বিক জাতি দ্বারা আক্রমণ। পারস্যরা প্রথম ভারত আক্রমণ করে। আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন। তক্ষশিলার শাসক রাজা আম্ভি আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন। হিরাসপাসের যুদ্ধ আলেকজান্ডার এবং পুরুর মধ্যে সংঘটিত হয়েছিল। 326 খ্রিস্টাব্দে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে হিরাসপাসের যুদ্ধটি হয়েছিল। ইন্দো গ্রিক রাজা মিনান্ডারের জন্ম হয় আলেকসান্ডার দ্বীপের কোলসাই গ্রামে। ইন্দো গ্রিক রাজা মিনান্ডারের বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। যে বৌদ্ধ গ্রন্থে মিনান্ডারের প্রশ্নের উত্তর সংকলিত আছে তার নাম মিলিন্দি পাঞ্চাহ, রচয়িতা নাগসেন। পরীক্ষায় এসেছে না, মিলিন্দি পাঞ্চাহ গ্রন্থের রচয়িতাকে নাগসেন। ভারতের শক রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল গন্ডফানিস। কুষাণরা ইউচি জাতির শাখা। ভারতের কুষাণদের মধ্যে শ্রেষ্ঠ রাজা কনিষ্ক। 78 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। 18 খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলন করেন কনিষ্ক। দ্বিতীয় অশোক বলে অভিহিত করা হয়েছে কনিষ্ককে। কনিষ্কের শাসনকালে ভারতের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন আয়ুর্বেদাচার্য চরক। বুদ্ধচরিত্রের রচয়িতা অশ্ব ঘোষ। কনিষ্কের রাজ্যসভায় শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন নাগার্জুন, হর্ষবর্ধন ও পাল্লব সেনযুগ। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত 320 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। সমুদ্রগুপ্ত মাতার নাম কুমারী দেবী। গুপ্তাব্দ চালু করে প্রথম চন্দ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন বলায় সমুদ্রগুপ্তকে কবিরাজ উপাধি ভূষিত হয়েছিলেন সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সহায়ক হয়েছিলেন হরিসেন। বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভায় নবরত্ন বিরাজ করত। সকারি উপাধি নিয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, শকদের পরাস্ত করেছিলেন বলে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে ফাহিয়েন ভারতে এসেছেন। ফাহিয়েন ভারত ভ্রমণের কাহিনী ফু কিউ কি। হুন আক্রমণ প্রতিহত করে খ্যাতি লাভ করেছিলেন স্কন্দগুপ্ত। ভারতের রক্ষাকর্তা বলায় কাকে? স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলে। কেন? তিনি হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন। প্রাচীন ভারতে গুপ্ত বংশ শাসনকালে সুবর্ণযুগ বলা হয়। যেটা গোল্ডেন এজ অফ প্রাচীন ভারতের গোল্ডেন এজ কোন সময়কে বলা হয়? আমাদের এই গুপ্ত এরাকে। মহাকবি কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভায় আলঙ্কিত করেছিলেন। গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন আমাদের ধন্বন্তরী। ভারতে প্রবেশকারী হুনরা শ্বেত হুন নামে পরিচিত। ভারতের সবচেয়ে দুর্ধর্ষ হুন যে রাজা ছিলেন তা মিহিরকুল। ভারতে এটিলা বলা হয় কাকে? মিহিরকুলকে ভারতে এটিলা বলা হয়।
বাংলার প্রথম সার্বভৌম নরপতি শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ বা কালো সোনা। শশাঙ্ক শিবের উপাসক ছিলেন। হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেন 606 খ্রিস্টাব্দে। শিলাদিত্য উপাধি হর্ষবর্ধনের। হর্ষবর্ধনের সহকবি ছিলেন বাণভট্ট। হর্ষবর্ধন রচিত নাটকগুলি হল নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শী। কী ভাষায়? সংস্কৃত ভাষায় লেখা। হর্ষবর্ধন রাজত্বকালে হিউয়েন-সাং এদেশে এসেছিলেন। হিউয়েন-সাং ভ্রমণে বৃত্তান্ত সি ইউকি। হিউয়েন-সাংয়ের লেখা বই সি ইউকি। কার আমলে? হর্ষবর্ধন আমলে। বাংলার পাল বংশের প্রথম রাজা গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। বাংলার প্রথম নির্বাচিত রাজা গোপাল। কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্য বা দিব্যক। বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা লক্ষণ সেন। বখতিয়ার খলজি যখন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন আমাদের আক্রমণ করে বাংলা, তখন কে সিংহাসনে ছিলেন? লক্ষণ সেন সিংহাসনে ছিলেন। এখানে লেখা আছে বখতিয়ার খলজি নদিয়া অধিকার করেন। কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য বললাম তোমাদের, যে বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করে তখন সিংহাসনে কে ছিলেন? লক্ষণ সেন। পরীক্ষা এসেছে। দানসাগর গ্রন্থ রচিত বল্লাল সেন। বল্লাল সেনের লেখা দানসাগর। গোবিন্দ গীতগোবিন্দম কার লেখা? জয়দেবের। পাল যুগের শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন মনীষী চক্রপাণি দত্ত। পাল যুগে দুজন শিল্পীর নাম ছিল ধীমান, তার পুত্র বিটপাল। কোণার্কে সূর্য মন্দির নির্মাণ করেছে উড়িষ্যার রাজা প্রথম নরসিংহদেব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির অঙ্করভাটের বিষ্ণু মন্দির কোথায় অবস্থিত? কমেন্ট করবা। পৃথিবীর অষ্টম আচার্য অভিহিত হয়েছেন বাবুমুদ্রা স্তূপকে। ব্যাস হয়ে গেল। আজকে রিভিশন করে দিলাম তোমাদের প্রাচীন ভারতের। এবার অনেকের এগুলো মাথায় ঢুকবে না, কোথা থেকে কী পড়াচ্ছি, কোথা থেকে কী কোশ্চেন। তোমরা আগের ভিডিওতে দেখো, সব বুঝে যাবা। তো আমার এই পরিশ্রম তোমাদের যদি ভালো লাগে, যেমন যে এত সুন্দর করে তোমাদের জিকে পড়াচ্ছি, তো বেশি করে শেয়ার করো, কারণ ভিডিও যদি ভিউজ না হয় আমি মোটিভেশন পাচ্ছি না। তোমরা ভালো করে শেয়ার করো, লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, দৌড়াতে থাকো, পড়ো ভালো করে। তো আজকে এতখানি। ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।